দেবারতী দেবারতীর সিগনেচার কিছু সং আছে সেটা জানি, কিন্তু দেবারতী ছোট থেকে যে গানটা শিখে গানের জগতে এসছে সেটা ক্লাসিক্যাল এবং তার সঙ্গে রবীন্দ্রসঙ্গীত। আর গানের জগতে তুমি বাংলা গান শিখেছো, রবীন্দ্রনাথকে বাদ দিয়ে আমার ভাবতেও পারি না একটা রবীন্দ্রসঙ্গীত তোমার কণ্ঠে। আচ্ছা, না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, দেয়া গিলে আসে হাতে, দিবাশেষে ধন হারাইছি, আমি পেয়েছি আঁধারু রাতে, না চাহিলে যারে পাওয়া যায়, না দেখিবে তারে পরশিবে না গো, তারি পানে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, তারাই তারাই রবে তারি বাণী, কুসুমে ফুটিবে প্রাতে, না চাহিলে যারে পাওয়া যায়। অসাধারণ, মনটা অন্যরকম হয়ে যায়। সত্যি কথাই যে রবীন্দ্রনাথ কি লিখে গেছেন, কি সুর দিয়েছেন, আর তার পাশে পাশে তোমার এই কণ্ঠ সুর সব মিলিয়ে। আচ্ছা, আমার কাছে তুমি এখনো ছোট, তুমি যাই বলো না কেন, অবশ্যই ছোট। তুমি তোমার জীবনের যা গতি প্রকৃতি যেটা আমরা জানি এবং ছোট থেকে যারা জানি, কিছুটা আমার মনে হয় অ্যাজ এ সিনিয়র বলবো একটু ফ্রিকেল মাইন্ডেড তুমি। আমি তোমাকে মূল্যায়ন করছি, তোমার দোষ টু যেন সব বলবো, একটু ফ্রিকেল মাইন্ডেড, মানে অস্থির চিত্ততা আছে স্টিল নাও। আর তার পাশাপাশি প্রচন্ড স্পোর্টিং। দ্বিতীয়ত হচ্ছে ভবিতব্য সম্বন্ধে অতটা সচেতন নও, সবকিছু ভেবে ভেবে পা ফেলবো, অতটা মেপে ঝুঁকে পা ফেলবো সেরকম মেয়ে তুমি নও। যেটা আসছে গ্রহণ করো, যাবে না, এটা ধরে রেখো। আমি এটাকে কোনো দোষ বা ত্রুটি বলবো না, এটা তোমার পজিটিভ সাইন। খুব কম মানুষ দেবারতী এরকম আছে, কারণ আজকের সমাজে না আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ, আমার থেকে তুমি দুনিয়া অনেক বেশি দেখেছো। আমি তোমার থেকে বয়সে বড়, কিন্তু তুমি অনেক জায়গায় দেখেছো, প্রোগ্রাম দেখছো, প্রোগ্রাম করছো, প্রোগ্রাম করতে করতে একটা এক্সপেরিয়েন্স। তো সেই ক্ষেত্রে সবাই নিবিয়ে ঝুঁকিয়ে কাজ করে, সবাই নিজের স্বার্থটা বজায় রেখে, মানে একটা কথা বলে না, খালি হাত কুকুরেও চাটে না, এটা দুনিয়া চলছে। সেখানে তুমি এই যে অত ভাবনা চিন্তা করছো না, তার জন্য আমরা তোমার জীবনে এত বৈচিত্র্য এসছে। মানে যা এইটুকুন বয়সে তুমি যতটুকু কাজ করেছো, যা তোমার জীবনে এসছে সবকিছু তুমি এখন একটা কমসে কম নিজের বই লিখতে পারবে, আত্মজীবনী হয়ে যাবে। এটা কেউ কিন্তু তুমি যেটা বলছো না, স্বার্থ নিয়ে কাজ করে, এই যে স্বার্থ ছাড়া যতটুকু যা বলি বা যাকে বলি সেটাতেও মানুষের স্বার্থ দেখে একদম। দেখবি তুই তো মানে যে হয়তো আমি এরকম করছি, নিশ্চয়ই কোনো একটা সেটা আমাকেও বলে, নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। হ্যাঁ, যে আমি তোমার সঙ্গে গল্প করছি, এটা আমি যখন পোস্ট করব তো লোকে ভাবে যে গলায় নিশ্চয়ই পোস্ট করছিস, এটা ভিউ বাড়বে এখান থেকে। না এটা কিন্তু এটা আসবে। মানে আমি রিসেন্ট তোমার এই মানে এই আলোচনা, এই যে ছোট ছোট ভিডিওগুলো তুমি করছো দিচ্ছ, এত আমার ভালো লাগছে, কারণ এত পুরনো মানুষজনদের দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা যে কি ভালো লাগার জায়গা, সেই সময়টাকে তুমি ছেড়ে গেছো। হ্যাঁ, এবার যেটা বলতে যাচ্ছি, তুমি আমার কাছে এখনো ছোট, তবুও বলবো তুমি অনেকটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছো। সেই সাপেক্ষে আজকের যুগের নতুন প্রজন্ম যারা 7, 8, 9, 10 পড়ছে, তোমারও ছেলে খুব সেও আসবে, মানে এই দুনিয়া পা রাখবে যখন, আস্তে আস্তে করে বড় হবে, তাদের জন্য দেবারতী দাস তার বার্তা কি, সে কি বলতে চাইছে? আমার বার্তা তো একটাই, যেটা আমি তো সেভাবেই সবাইকে বলি, যে যেটা তুমি নিজে এক্সপিরিয়েন্স করছো সেটা পজিটিভ হোক নেগেটিভ হোক,
পাস করাটা তোমার দায়িত্ব, পাস করাটা তোমার দায়িত্ব। তুমি যদি মনে করো যে তুমি যে জায়গাগুলোতে তুমি ঠকেছো বা ঠেকেছো সেটা পরবর্তী জন্ম না ফেস করুক, তাহলে তোমাকে সেটা বলতে হবে। সে তোমাকে স্বার্থপর বলছে কি বলছে না সেটা তো সেকেন্ডারি, কিন্তু তুমি যদি না বলো তাহলে সে জানবেই না। আর সে যদি পরবর্তীতে গিয়ে তার যেন এটা না মনে হয়, বা তুমিও যেন এটা বলতে পারো যে তুই এভাবে যদি করতি তো এটা ভালো হতো, এই যে কথাটা নিজের নিজের স্যাটিসফ্যাকশন বলেও কিন্তু একটা ব্যাপার আছে, যে আমি যদি ওকে এটা বলে দিতে পারতাম তাহলে হয়তো এটা একটু ভালো করে করতে পারতো। সেটাই বলো, সেটা হ্যাঁ সেটাই বলছি। সেটা হচ্ছে যে ধরো পড়াশোনা সারাদিন একটা চাপ, হ্যাঁ এত মানে পার্সেন্টেজ পড়াশোনা হবে, এই পার্সেন্টেজ হবে, এটা কোনো ম্যাটার করে না, এটা কোনো ম্যাটার করে না, কোনো ম্যাটার করে না। তুমি ভালো ছাত্রী, আমি জানি ভালো ছাত্রী, এটা ম্যাটার করে না। কারণ আমি এই জন্য বললাম কথাটা যে আমি এরকমও দেখেছি যে যারা 40% পেয়েছিল তারা আজকে ভালো টিচার, আমি এরকমও দেখেছি তারা 99% পেয়ে পাস করেছে তারা আজকে কিছু করে না। তো তাহলে তুমি নাম্বার দিয়ে মূল্যায়নটা হচ্ছে কোথায়? হয়তো চাকরির ক্ষেত্রে কিছু ক্ষেত্রে অবশ্যই নাম্বার একটা কাট অফ আছে, অবশ্যই দরকার, কিন্তু জীবনে চলার পথে তুমি কিভাবে তৈরি হচ্ছ সেটা কিন্তু সবথেকে বেশি দরকার। একদম এই মেসেজটা গুরুত্বপূর্ণ। আর গান আমরা দিতে পারছি, গানে আমি যেখানে যে ধরো 7 8 অবধি করলো, 9 8 গানটা ছেড়ে দিচ্ছি, কেন না সামনে তো ছেলের মাধ্যমিক, না মাধ্যমিক অবধি তো এই ব্যাপার আছে, কোনো ব্যাপারই না। মাধ্যমিক অবধি 11 12ও আমি বলবো কোনো ব্যাপার না, কারণ কি আমার বাবার ব্যাপারে এখন বাবা নেই, তাও আমি কথাটা বলছি। বাবা পরে বলেছে যে আমি যদি তোকে এটা করতে দিতাম তাহলে হয়তো ভালো করতাম। তোমার 11 12 তোমার গানটা গ্যাপ পড়েছিল? হ্যাঁ গ্যাপ পড়েছিল, মানে আমি তো মিউজিকটা ছিল না, এবার গ্যাপ পড়েছিল। সায়েন্সটা প্রচন্ড একটা টাফ, শুধু সায়েন্স বলে না, আর্টসও টাফ, যে কোনো পড়াশোনাই টাফ, যে কোনো জিনিস। গান বাজনা কি সহজ? হয়তো সবাই ভাবে লোকগান খুব সহজ, তুমি একটা লোকগানের সেরকম ভাবে সুর লাগিয়ে দেখাও তো, যারা বলছো সহজ, বা তুমি যাকে তুমি যেই মেয়েটাকে বলছো যে তোমার সংস্কৃত অং বং চং করছে, তুমি একটা ওরকম একটা বলে দেখাও তো। তো এটা কিন্তু কেউ কাউকে বলতে পারে যে তোমারটাই শক্ত, আমারটা শক্ত, মানে আমারটা শক্ত তোমারটা সহজ, এটা কেউ বলতে পারে না। এটা প্রত্যেকের পার্সন বেসিসে ডিপেন্ড করে যে কে কিভাবে ব্যাপারটা দেখছে, ভালোবাসছে, সেটা কিভাবে নিচ্ছে, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার হয়ে যাচ্ছে। কিন্তু গান বাজনার সাথে পড়াশোনা, তুমি গান বাজনা থাকলে তুমি পড়াশোনা করতে পারবে না, এটা কিন্তু নয়। একদম এটা খুব ভালো বলেছো। একদমই না। শুধু গান বাজনা বলে কেন, আবৃত্তি শেখে অনেকে, ড্রয়িং করছে, খেলাধুলাতেও সব থেকে, মানে আমি বলবো কি, মানে সব থেকে তোমার শারীরিক বলো মানসিক বলো সব থেকে পড়াশোনার একটা আজকাল এখন আমি দেখছি আমার ছেলে মাত্র 3 বছর এখনো হয়নি, আমি ওকে প্লে স্কুলে দিয়েছিলাম, এখন কিছুদিন ধরে যাচ্ছে না, কিন্তু প্লে স্কুলে দেখছি ওদের যে জিনিসগুলো এখন করাচ্ছে সেগুলো আমরা ক্লাস মানে নার্সারির পরে গিয়ে আমরা সেগুলো করেছি, ওরা ওগুলো এখন করছে। তো স্বাভাবিকভাবে ওরা অন্যরকমভাবে তৈরি হচ্ছে, এখন জেনারেশনটা অন্যরকম। কিন্তু তাই বলে কি আমি যদি কালচারাল সাইড স্ট্রং না হয় দাদা, তাহলে কোনো কিছু সম্ভব না। কালচারাল সাইড স্ট্রং হতেই হবে, কারণ কি তুমি মানসিকভাবে তুমি মন থেকে কিভাবে পরিষ্কার, মন থেকে তুমি কতটা স্ট্রং, সেটাই কিন্তু তোমাকে তৈরি করে দেবে তুমি সামনের জীবনটা কিভাবে চলবে। সবসময় শুধু পড়াশোনা দিয়ে কিন্তু সবকিছু হয় না, এটা আমার মনে হয়। হ্যাঁ, এটা আমার মনে হয়, কারণ তুমি শুধু কালচারাল দিকটা আমি বলবো না, এখন তো কম্পিউটারে অনেক কিছু ভালো ভালো চলে এসছে, এখন স্পোর্টসে অনেক অনেক সুযোগ চলে এসছে। আমি যেটা দেখলাম এখানে দেখছি জয়পুরি স্পোর্টস কংগ্রেসের শাইয়ের ভালো কাজ হচ্ছে। তো কত রকমের স্পোর্টস, কত রকমের এখন আউটলেট হয়ে গেছে, কত রকমের এক্সপোজার হয়ে গেছে। এখন বাবা মারাও যদিও অনেকটা সচেতন, এখন কিন্তু বাবা মারা সবকিছু করাচ্ছে, এটাও ঠিক, কিন্তু ওই যে একটা প্রেশার, তুমি ভাবছো হয়তো যে 11 12 কেন করবো না, এটা আমার পড়াশোনার দরকার। হ্যাঁ, ওটাও দরকার। শ্রেয়া ঘোষালের কথা বলো তো, শ্রেয়া ঘোষাল কি পড়াশোনা করেছে আর কোথায় আজকে দাঁড়িয়ে আছে, তাই না? তো তুমি মানে আমি শ্রেয়া ঘোষাল তোমার একদম একটা আলটিমেট হয়তো একটা এক্সাম্পল হয়তো বলে দিচ্ছি, কিন্তু তাও আমি বলছি যদি তুমি 100% চেষ্টা করো, সেখান থেকে হয়তো আমরা যারা অতটাও, উনি তো ব্লেসড, কিন্তু অতটাও যদি না সম্ভব, 10% 20% যদি হয় না দাদা, অনেক। তুই বাবা মার সাথে সম্পর্ক বলো, বন্ধু বান্ধব, এখন তো বন্ধু বান্ধব কোথায় নাই, সবই তো আমরা আইসোলেটেড বন্ধু বান্ধব কোথায় গেছে। আচ্ছা, এবার দেবরতি একটু তোমার সম্বন্ধে অনেক কথা হলো, তুমি জানলাম। এবার আরেকটা বিষয় নিয়ে, যদিও জানার শেষ নেই, প্রচুর কথা এখনো বাকি আছে। কথা শুরু হলে আমাদের তো মানে কথা শেষ হবে না। এবার যেটা জানা সেটা হচ্ছে, তাহলে তুমি এই মুহূর্তে লোকসঙ্গীত নিয়ে চর্চা করছো, লোকসঙ্গীত শিখছো এবং পারফর্ম করছো, এই তো।
তার পাশাপাশি কি মানে বাংলা আধুনিক বা অন্য কিছু গান করছো? না, আমি গাইছি না। গাইছো না? না, গাইছি না। আচ্ছা, এবং গলার টেক্সচারটা তোমার সেট আপ হয়ে গেছে এখন, যা দেখতে পাচ্ছি এটা খুব একটা ভালো দিক, এটা আমি নিঃসন্দেহে হিসাবে বলবো। হ্যাঁ, মানে আমি শেষ ভাওয়াইয়াটা, জিজ্ঞাসা। আমি এটা একটা লাস্ট একটু ইন্টারাপ্ট করছি। ভাওয়াইয়াটা আমি যখন শিখতে শুরু করেছিলাম তখন এই কথাটাও আমাকে তখন ফেস করতে হয়েছিল যে ও রাজবংশী নয়। আমি এটাই বললাম, তোমার ভাষাগত ও রাজবংশী নয়, ওকে এটা করতে পারবে। ইভেন আমি যখন রাজ্য ভাইয়া কম্পিটিশনে চান্স পাই, আমি কিন্তু জলপাইগুড়ি থেকে চান্স পেয়েছিলাম রাজ্য ভাইয়া competition-এ। আচ্ছা। রায়, বর্মন, হুম। এসবের মাঝখানে একটা দাস, হুম। এটা কিন্তু অনেকেরই চোখে লেগেছিল, কিন্তু চান্স পেয়েছিলাম। আমি অনেক বাহবা পেয়েছি। আমি হয়তো সেই ফাইনালে গিয়ে কিছু হতে পারিনি, কিন্তু জলপাইগুড়ি থেকে মোটামুটি বুঝতেই পারছো জলপাইগুড়িতে কিন্তু অবশ্যই। অগুন্তি ভালো। আমি এই প্রথমে কিছু আগে বলছিলাম যে ভালোর কিন্তু কোনো শেষ হয় না, কিন্তু যদি কোনো বিচারক আমাকে বলেছিলেন যে আমি সেখান থেকে আমাকে একটা চান্স দেওয়া, সেকেন্ড হয়েছিলাম আমি সেখান থেকে ওই যে গিয়েছিলাম, যে সেটা আমি চান্স যে পেয়েছিলাম তার মানে কিছুটা হয়তো আমি পেরেছিলাম। অবশ্যই। তো সেই জায়গাটাকে চর্চা করা, সেই বার্তাটাকে সামনে পৌঁছানো। আমি অনেক ভাওয়াইয়া আর্টিস্টদেরও দেখেছি তারা র্যাপ করছে ভাওয়াইয়া গান নিয়ে। আমি তাদেরকে দেখেছি তারা বলছে তারা অন স্টেজে তারা হিন্দি গান গাইছে, কিন্তু তারা নিজেদেরকে ভাওয়াইয়া আর্টিস্ট বলছে। তো তাহলে তুমি তোমার মাটির জায়গাটাকে কোথায় রাখছো? আমিও নিজে করেছি প্রথমে, কিন্তু আমি কিন্তু এখন সেখান থেকে সরে এসে আমি মনে করছি যে না, আমাকে এটাকে এগিয়ে দিতে হবে। তুমি যেটা বলছো যে ওরা কতটা রেসপন্স করে, ওরা কতটা জানে, জানানোর দায়িত্বটাই তো আমার। একদম। এটা আমাকে আমাদের অমৃতা আমার সাথে কথা বলবো। আমি তো বলছি যে ভারতনাট্যম দেখে লোকজন চলে যাচ্ছে ক্লাসিক্যাল, আমি জিজ্ঞেস করছিলাম। ও বলছে দাদা এটা শিল্পীর দায়িত্ব যে আমি আমার অডিয়েন্সকে বসিয়ে রাখবো, ও উঠবে না ওখান থেকে, এটা আমার রেসপন্সিবিলিটি। ওকে ভারতনাট্যম বুঝতে হবে না, কার থেকে বুঝতে হবে না, ক্লাসিক্যাল তো, কিন্তু ওই যে আমার জেস্চার, আমার পশ্চার, আমার ভঙ্গিমা, অভিনয়, একটু গানের ক্ষেত্রে তুমি একটা জিজ্ঞাসা তোমাকে পড়াই কোনোদিনও করিনি, আজকে জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। দেবারতী কি আগামীতে সঙ্গীতের টিচার বা এই সঙ্গীতের কোনো একাডেমি, স্কুল খোলার স্বপ্ন দেখে বা করবে? আমি নিজেই এখনো শিক্ষার্থী। না, আমি আজকে কথা বলছি। আমাকে এখনো অনেকে বলে শেখানোর জন্য, দেখিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ, আমি দেখিয়ে দিই, কিন্তু আমি তার বদলে কোনো পারিশ্রমিক নাও না। কিন্তু এরকম ইচ্ছা কি আছে যে আমার এখন সত্যি কথা বলতে আমি মনে করি যে আমি যদি শিখিয়ে দিতে পারি, আমি যদি বলে দিতে পারি, ওটুকুই আমার জন্য অনেক হবে। আমি আলাদা একটা ড্রিম থাকবে না যে আমি কেন বলছি বলতো, তুমি এত শিখছো, এত জায়গায় যাচ্ছো, কিন্তু তুমি যদি তোমার স্টুডেন্টসদের মধ্যে বা তোমার পরবর্তী উত্তরসূরির মধ্যে সেটা ছড়িয়ে দিতে না পারো, একদিন না একদিন আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো সেটা তো তোমার সঙ্গে সঙ্গে বিদায় নেবে। আমি যদি আমার শিক্ষাটাকে আমার স্টুডেন্টদেরকে দিতে না পারলাম, আমার স্কুলের কথা বলছি, আমি যতটুকু জানি, কিন্তু তাহলে পরে কি মানে গদাই জানতো, গদাই পড়াতো, কিন্তু কাউকে দিতে পারলো না। আমি যদি মাস ক্লাবের শ্মশানে চলে যাবো, আমার সঙ্গে সঙ্গে চলে যাবে, সেটাই কথা বলছি না। সেরকম করে আমি অনেকেই আমাকে বলেছে, এখনো বলে তুই অনলাইনেই তাহলে দেখিয়ে দে, অনলাইন তাহলে করিয়ে দে, তোকে সবসময়। আমি এখনকার কথা বললাম, আগামীতে হ্যাঁ, মানে আমি করিয়েওছি, আমি করাই, আমি দেখিয়েও দেই, কিন্তু তার বদলে কোনোদিন আমি কোনো পারিশ্রমিক নিইনি। কিন্তু পারিশ্রমিক নিয়ে কোনোদিনও কিছু এভাবে কিছু ভাববো কিনা সেটা আমি এখনো সত্যি কথা। এটা তোমার ভাবনা চিন্তা করা উচিত আমার মনে হয়। আর আরেকটা কথা তোমাকে বলি, গুরু দক্ষিণা বিনা কিন্তু শিক্ষা সম্পন্ন হয় না, তুমি যাই না। হ্যাঁ, এটা আমি নিজেও ভুক্তভোগী অনেক ক্ষেত্রে। হ্যাঁ, যে গুরু দক্ষিণা ছাড়া অনেককে আমি অনেকভাবে হেল্প করেছি, লাভ হয়নি। যাই হোক, সেটা পরের গল্প। এটা মাথায় রাখবো, বললে এটা তুমি আমার গুরু, তুমি আমাকে এটা বললে যখন, অবশ্যই এটা মাথায় রাখবো। যত সামান্য না, মূল্য থাকে না কোনো কিছু। তুমি দেখবে যে কোনো অনেক আগে অনেক পলিটিক্যাল দলগুলো ছিল, 2 টাকা হলে পড়ো না মেম্বারশিপ দিত, 2 টাকা। তাতে কি তুমি 2 টাকা দিয়েছো, দায়বদ্ধতা থাকে, 2 টাকা দিয়েছো তো আমার দায়বদ্ধতা আছে। বিনা পয়সা করো, কোনো মূল্য দিবে না সমাজটা। তাই আমি এখন স্বার্থ ছাড়া করলেও সবাই ভাবে যে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে। ঘটনা তাই, ফ্রি তো ফ্রি যখন তাহলে ওর আর কি কেন বলছে নিশ্চয়ই কিছু আছে, কিন্তু আমি কিন্তু ওভাবে ভাবি না। তুমি একটা কলম কিনে লিখছো, তার মূল্য একটা পেন কুড়িয়ে পেয়ে লিখবে, পেয়েছিলাম ফেলে দেবো। এবার দেবারতী, তোমার কাছে ব্যক্তিগত বিষয় আমি জানতে চাই।